সবাইকে সানসেট একাডেমির তরফ থেকে আরো একটি ক্লাসে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা যেটা করছি অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপর চ্যাপ্টার ওয়াইজ ডিটেল এমসিকিউ প্র্যাকটিস। আগের দুটো ক্লাস হয়েছে, আজকে আমাদের হচ্ছে ক্লাস নম্বর 3। সেই ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস নম্বর 3, যেটা হচ্ছে দ্য বৈদিক এজ, আর্য বা বৈদিক সভ্যতা। এর উপরে আমরা যে ডিটেল এমসিকিউ আছে সেগুলো করবো। তো তোমরা চেক করবে যে তোমরা ঠিক কটা এমসিকিউ করছো, এবং 25টা বা 26টা মতো কোশ্চেন আছে। তার মধ্যে থেকে তোমরা কটা পারছো সেটা কিন্তু অ্যান্সার আমাদের কমেন্টে জানাবে যে তোমরা সঠিক কটা করলে। আর এটা নিজে থেকে করবে, কোনো চিটিং করবে না, ঠিক আছে? চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ সত্য, জ্ঞান, পবিত্র নাকি ধর্ম? এখানে সঠিক উত্তর হচ্ছে, বেদের সঠিক উত্তর হচ্ছে জ্ঞান। অর্থের কথা যদি বলি, অর্থের কথার এখানে হচ্ছে আর একটি আছে হচ্ছে উপনিষদ। উপনিষদ এর অর্থ হচ্ছে পাশে বসা। আর এই দুটো এই যে অর্ডটা, সেটা দুটো অর্ড থেকে এসছে বা শব্দ থেকে এসছে, সেটা হচ্ছে কি উপ এবং সদ, ঠিক আছে? আর আরো একটা অর্ড আছে বিদ। বেদ যে শব্দটা, সেই শব্দটা এসছে কিন্তু বিদ নামক শব্দ থেকে, ঠিক আছে? আচ্ছা, আর একটা আছে আর্য। আর্য শব্দের অর্থ হচ্ছে কি শ্রেষ্ঠ বা সুসভ্য, ঠিক আছে? এটা একটু দেখবে। চলো পরবর্তী প্রশ্ন, সবচেয়ে প্রাচীন বেদের নাম কি? সবচেয়ে প্রাচীন বেদের নাম কি? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ নাকি অথর্ববেদ? এখানে হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদের নাম হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে? আচ্ছা, ঋগ্বেদের এসব নিয়ে কথা যদি বলি, তাহলে সামবেদ নিয়ে কি কথা বলছে, যজুর্বেদ নিয়ে কি কথা বলে, সেটা যদি একবার দেখি, তাহলে হচ্ছে সামবেদ নিয়ে যেটা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে সঙ্গীত, এটা নিয়ে আলোচনা করা আছে। যজুর্বেদে যেটা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে স্যাক্রিফাইস বা উৎসর্গ নিয়ে আলোচনা করা হয়েছে। ঋগ্বেদে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন যে মন্ডল মন্ডলগুলো যেগুলো আছে, বিভিন্ন মন্ডল যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা আছে। অথর্ববেদ কি? অথর্ববেদ নিয়ে বলা আছে জাদুবিদ্যা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আরো একটা কথা বলছি, যদি বলি যে শ্লোকের সংখ্যাগুলো যদি বলি, তাহলে এটাতে আছে 1810, যজুর্বেদে রয়েছে 1549, ঋগ্বেদের সংখ্যা হচ্ছে 1028, আর অথর্ববেদে হচ্ছে 731, ঠিক আছে? এটা একবার দেখে নিও। আচ্ছা, বাইরে একটু মেঘঝড় চলছে, তার জন্য সাউন্ড একটু অন্যরকম হতে পারে। তো চলো 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের প্রধান দেবতাদের নাম কি ছিল? প্রধান দেবতার নাম কি ছিল? ইন্দ্র, অগ্নি, বরুণ নাকি সরস্বতী? আচ্ছা, আরো একটা কথা বলি, আজকে যে কোশ্চেন গুলো আলোচনা করব সেগুলো কিন্তু অত্যাধিক মানে বেশি ডিটেলসে থাকবে, সেগুলো একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? অপশন কি ইন্দ্র, অগ্নি, বরুণ নাকি সরস্বতী? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের ইন্দ্র, ঠিক আছে? আচ্ছা, ইন্দ্রকে কি বলা হয়? ইন্দ্রকে বলা হয় গ্রেট, GREATES, গ্রেটেস্ট গড অফ আরিয়ান, ঠিক আছে? তারপরে বলা হয় কি গড অফ রেন, অফ রেন, ঠিক আছে? অগ্নিকে কি বলা হয়? অগ্নিকে বলা হয় যায় কিন্তু মানুষ ও ভগবানের সংযোগকারী, তাই তো? ভগবানের সংযোগকারী, ঠিক আছে? এটা কিন্তু বর্তমানের কথা না, এটা হচ্ছে বৈদিক যুগের নিয়ম, ঠিক আছে? বরুণকে কি বলা হতো? বলা হচ্ছে গড অফ কসমিক অর্ডার, তাই তো? কসমিক অর্ডার। আচ্ছা, সরস্বতীকে কি বলা হতো? নদীর দেবী, তাই তো? ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যায়। সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে ঋগ্বেদ, মুন্ডক উপনিষদ, রামায়ণ নাকি মহাভারত? আমাদের এটা এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কতটি পুরাণ আছে? আমাদের পুরাণের সংখ্যা কটি? 10টি, 12টি, 15টি নাকি 18টি? এখানে পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এখানে আরো একটি কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে পুরাণের প্রাচীনতম যদি পুরাণ দেখি, প্রাচীনতম পুরাণ সেটি হচ্ছে কিন্তু আমাদের মৎস্য পুরাণ, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দেওয়া, পুরাণের কথা আসছে, তাহলে আরেকটা কথা বলে দেওয়া যে ভালো, যে আমাদের
ঋগ, এখানে উপরেরটা লিখে দিই, এইটা ঋগ্বেদে লিখে দিই। এই ঋগ্বেদে যে ওম এই কথাটি উচ্চারিত হয়েছে প্রায় 1028 বার। ঠিক আছে, 1028 বার। ঠিক আছে, এটা একবার দেখে নিও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই। বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো? গ্রামণী, কুলফা, সেনানী নাকি ব্রজপতি? পরিবারের প্রধানকে বলা হতো কিন্তু কুলফা। তাহলে গ্রামণী কাদের বলা হতো? গ্রামীণে বলা হতো গ্রামের প্রধানকে, গ্রামের প্রধান। সেনানী কাকে বলা হতো? সেনাপতিকে। আর ব্রজপতি কাকে বলা হতো? ব্রজের প্রধানকে, তাই তো? ব্রজের প্রধানকে। এবার মনে প্রশ্ন আসতে পারে এই ব্রজ জিনিসটা কি? ব্রজ মানে হচ্ছে যে গবাদি পশুর পালক। ঠিক আছে, জান ব্রজপতি, ওটা ব্রজ মানে হচ্ছে যে গবাদি পশুর চারণভূমি, এটাকে পশুর চারণভূমিকে বলা হয়, একে বলা হয় ব্রজ। আর ব্রজপতি কিন্তু বলা হয় যে যারা মেষ পালক বা গরু পালক, যেটা আর কি গবাদি পশু পালকের প্রধান, গবাদি পশু পালকের প্রধানকে বলা হতো কিন্তু এই ব্রজপতি। ঠিক আছে, আর ব্রজ যদি শুধু ব্রজের কথা বলে তাহলে যে চারণভূমিটাকে বলা হতো ব্রজ, ব্রজ। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন। ঋগ্বেদে কোন নদীর নাম সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে? এটা ভালো করে খেয়াল করবে, সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে, প্রশ্নটা ভুল করবে না। অ্যান্সার গঙ্গা, যমুনা, সিন্ধু নাকি সরস্বতী? সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে নদীর নাম কি? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু। সিন্ধু হচ্ছে সবচেয়ে বেশি উল্লেখ করা নদী, বা বলা হয় যেটা বলো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড বা মেনশন। সরস্বতী যদি কত বলা হয়, সরস্বতী যদি বলা হয় তাহলে হচ্ছে কিন্তু মোস্ট সেলি, সরি আবারও ভুল করছি বানানটা, সিই সেলিব্রেটেড রিভার। ঠিক আছে, মোস্ট সেলিব্রেটেড বা বলা যেতে পারে মোস্ট স্যাক্রেড। ঠিক আছে, ঠিক আছে, পবিত্র নদী যদি বলা হয় তাহলে হচ্ছে কিন্তু সরস্বতী নদী, কিন্তু সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে বলি তাহলে হচ্ছে সিন্ধু নদী। এই জিনিসটা একটু খেয়াল করে রাখবে, যে মেনশনড আর যে সেলিব্রেটেড বা স্যাক্রেড। ঠিক আছে, চলো 8 নম্বর প্রশ্ন। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস কোন নদীর তীরে হয়েছিল? বিতস্তা, পুরুষানী, শতুদ্র নাকি বিপাশা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু পুরুষানী। আচ্ছা, ব্যাটেল অফ 10 কিংসের যদি কথা বলি, তাহলে ব্যাটল অফ 10 কিংসে কার সঙ্গে হয়েছিল? রাজা সুদাসের সাথে 10 রাজার যুদ্ধ হয়েছিল। যুদ্ধে কে জিতেছিল? যুদ্ধে কিন্তু জিতেছিল হচ্ছে সুদাস, রাজা সুদাস। ঠিক আছে, আচ্ছা, এই নদীগুলোর বর্তমান নামের কথা যদি একবার বর্তমানে বলে দিই তাহলে হচ্ছে বিতস্তা নদীর যে বর্তমান নাম, বিতস্তা নদীর বর্তমান নাম হচ্ছে কিন্তু ঝিলাম। আচ্ছা, পুরুষানীর বর্তমান নাম হচ্ছে রাভি বা ইরাবতী। ঠিক আছে, শতুদ্রর বর্তমান নাম কিন্তু হচ্ছে যে সুতলেজ। ঠিক আছে, আচ্ছা, বিপাশার বর্তমান নাম হচ্ছে কিন্তু বিয়াস। আরো একটা আছে, সেটা হচ্ছে কি আসকিনি, তাই তো? তার বর্তমান নাম কি? চেনাব বা চন্দ্র ভাগা, তাই তো? এটা মোটামুটি হয়ে গেল নদীগুলো। ঠিক আছে, তো চলো ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যায়। কোন বেদে জাদুবিদ্যা বা বশীকরণের কথা বলা আছে, মন্ত্রে উল্লেখ করা আছে? একটু আগে আলোচনা করে দিয়েছি প্রথমেই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অথর্ববেদ। ঠিক আছে, অথর্ববেদে কি বলা আছে? জাদুবিদ্যা ও বশীকরণের কথা বলা আছে। তাহলে আরেকবার বলি, 2 কোষে যেটা আলোচনা করেছি তাও একবার বলে দিই। ঋগ্বেদে কি বলা আছে? ঋগ্বেদে বলা আছে হচ্ছে মন্ডলগুলো। সামবেদে কি বলা আছে? সামবেদে বলা আছে সঙ্গীত। যজুর্বেদে কি বলা আছে? যজুর্বেদে বলা আছে আমাদের স্যাক্রিফাইস, তাই তো? স্যাক্রিফাইস বা উপসর্গ, তাই তো? আমাদের কি বলা আছে এটাকে? উপসর্গ না কি বলে ওটাকে? সরি, ওই উৎসর্গ, সরি উপসর্গ বলছি, স্যাক্রিফাইস উৎসর্গ, একটু সরি, উৎসর্গ। ঠিক আছে, এগুলো হয়ে গেল।
10 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের নিস ও মনা বলতে কি বোঝায়? অস্ত্র, স্বর্ণ অলংকার বা মুদ্রার একক, শস্যের নাম নাকি দেবতার নাম? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু স্বর্ণ অলংকার বা মুদ্রার নাম। ঠিক আছে, এখানে আরো দুটি কয়েকটা ওয়ার্ডের নাম যদি আমরা বলি, ঠিক আছে, সেখানে হচ্ছে সভা ও সমিতি। সভা ও সমিতি এই নামটাকে একটু খেয়াল রাখবে। সভা সমিতি ছিল সেই জায়গায় রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সেই সময় রাজনৈতিক সংগঠন। ঠিক আছে, আর যদি বলি আর একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে গিল্ড, বয়সী গিল্ড। ঠিক আছে, এটা কি? এদেরকে বলা হতো যারা ব্যবসায়ী সমিতি ছিল তাদেরকে বলা হতো গিল্ড, ব্যবসায়ী সমিতি। ঠিক আছে, আর এর একটা ওয়ার্ড এখানে জেনে রাখবে, সেটা হচ্ছে নিয়োগী বা নিয়োগা। ঠিক আছে, নিয়োগা, এটা যদি বলি এটা এক প্রকারের হচ্ছে বিধবা বিবাহ, কিন্তু বলা হয়ে থাকে যে এই যদি কোনো একটা বড় দাদার স্ত্রী দাদা মারা যায়, কিন্তু তার যদি যে দেবর যদি থাকে মানে জীবিত, সরি, বড় দাদা মারা গিয়েছে কিন্তু ছোট ভাইয়ের বিয়ে হয়নি, অনেক সময় কিন্তু এই বিধবা বিবাহটা কিন্তু সেই ছোট ভাইয়ের সঙ্গে হতো, এরকম একটা কথা কিন্তু বলা হয়ে থাকে। কিন্তু যদি সোজা সিম্পল ভাষায় বলি তাহলে নিয়োগ বা নিয়োগী বলতে বিধবা বিবাহকে কিন্তু বোঝায়। ঠিক আছে, আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, বেদান্ত, বেদান্ত বলতে কি বোঝায়? আরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ নাকি বেদাঙ্গ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেদান্ত বলতে কিন্তু উপনিষদকে বলা হয়, কারণ এটা কি? উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ, তাই তো? বেদের শেষ ভাগ। ঠিক আছে, তার জন্য বলা হয়ে থাকে একে কি? বেদান্ত বা বেদের শেষ ভাগ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যদি দেখে যাই, আর্যদের আদি বাসভূমি হিসাবে উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলকে কে চিহ্নিত করেছেন বা মতবাদ দিয়েছেন? এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর মেরু, উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলকে কে চিহ্নিত করেছেন? এখানে যে সঠিক উত্তর দিয়ে দিই, সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বাল গঙ্গাধর তিলক। একটু আলোচনা করার বিষয় আছে এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে যে স্বামী দয়ানন্দ সরস্বতী সে দিয়েছিল হচ্ছে টাইবেট বা তিব্বত আমাদের থিওরি। ঠিক আছে, তিব্বতের থিওরিটা দিয়েছিল হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আমাদের যে থিওরি গুলো আছে এটা কিন্তু সেই প্রশ্নটা। ঠিক আছে, ভালোভাবে দেখো, আদিবাসী হিসাবে মতবাদ দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক, দিয়েছিলেন উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী দিয়েছিলেন তিব্বত বা তাইবেত থিওরি। ম্যাক্স মুলার দিয়েছিল কিন্তু হচ্ছে মধ্য এশিয়া, মধ্য এশিয়া বা সেন্ট্রাল, সেন্ট্রাল এশিয়ান থিওরি, তাই তো? সেন্ট্রাল এশিয়ান থিওরি, এটা দিয়েছিল ম্যাক্স মুলার। এটাই কিন্তু সবচেয়ে বেশি গ্রাহ্য। ঠিক আছে, এটাই সবচেয়ে বেশি গ্রাহ্য, সর্ব গ্রাহ্য বলা ভুল, সর্বজন গ্রাহ্য। ঠিক আছে, অবিনাশ চন্দ্র দাস কি দিয়েছিল? অবিনাশ চন্দ্র দাস দিয়েছিল হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল, সপ্ত সিন্ধু অঞ্চল, এই থিওরি। ঠিক আছে, আচ্ছা, আরো একজন দিয়েছিল সেটা হচ্ছে ইউরোপিয়ান থিওরি, সেটা হচ্ছে স্যার উইলিয়াম, উইলিয়াম জোন্স, তাই তো? স্যার উইলিয়াম জোন্স, তিনি দিয়েছিলেন কিন্তু হচ্ছে ইউরোপিয়ান, ইউরোপিয়ান থিওরি, তাই তো? এটা দিয়েছিলেন কিন্তু স্যার উইলিয়াম জোন্স। তাহলে কে কি দিয়েছিল? উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের থিওরি দিয়েছিল বালগঙ্গাধর তিলক। এখানে যদি আরেকবার লিখেই দিই, আর্কটিক এয়ার, সরি, টিআইসি, আর্কটিক রিজিয়ন, আর ই জি আই ও এন, রিজিয়ন থিওরি, তাই তো? সবকটা হয়ে গেল, থিওরিগুলো রেখে দিলাম। স্বামী দয়ানন্দ সরস্বতী দিয়েছিল তাইবেত বা তিব্বত থিওরি, বালগঙ্গাধর তিলক দিয়েছিল আর্কটিক রিজন থিওরি বা উত্তর মেরু থিওরি, ম্যাক্স মুলার দিয়েছিল মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়ান থিওরি, অবিনাশ চন্দ্র দাস দিয়েছিল সপ্ত সিন্ধু অঞ্চল থিওরি, আর স্যার উইলিয়াম জোন্স দিয়েছিল হচ্ছে ইউরোপিয়ান থিওরি। এটা একবার একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, চলো 13 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কোন মন্ডলে, সরি, পুরুষ সূক্তে জাতি প্রথার অর্থাৎ বর্ণ প্রথার কথা উল্লেখ করা হয়েছে? দ্বিতীয় মন্ডল, অষ্টম মন্ডল, নবম মন্ডল নাকি দশম মন্ডল? এখানে সঠিক উত্তরটি কিন্তু হবে দশম মন্ডল। ঠিক আছে, কিন্তু বলা ভালো যে দশম মন্ডল আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রথম মন্ডল, এই দুটি কিন্তু হচ্ছে আমাদের লেটার এডিশন। ঠিক আছে, সরি, লেটার এডিশন মন্ডলের
তো এখানে বলা হতে পারে যে এডিশন, এখানে এই যে জাতি প্রথার বা বর্ণ প্রথার কথা বলা আছে, দুটোই কিন্তু এখানে বলা যেতে পারে। ঠিক আছে, বর্ণ প্রথা লিখে দিলাম এখানে, দুটোর কিন্তু অ্যান্সার নিতে পারে। কিন্তু যদি এখানে প্রশ্ন যেহেতু আমি প্রথম মন্ডল দিয়েছিলাম না, তাই শুধু দশম মন্ডল হলো, কিন্তু দশম মন্ডল এবং প্রথম মন্ডল লেটার এডিশন এবং এটা বর্ণপ্রথার কথা বলা আছে। ঠিক আছে, বাকিগুলো যদি আমরা দেখে নিই তাহলে বলা যেতে পারে যে অষ্টম মন্ডল যেটি, সে অষ্টম মন্ডলটি হচ্ছে সবচেয়ে আমাদের কানভাস ফ্যামিলি, কানভাস ফ্যামিলি তার ব্যাপারে বলা আছে। আচ্ছা, নবম মন্ডলে বলা আছে কম্পাইলেশন অফ সোমা হাইমস। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় মন্ডলের ক্ষেত্রে যদি বলি, দ্বিতীয় থেকে হচ্ছে অষ্টম, সরি ঠিক আছে, সরি অষ্টম না, সপ্তম, দ্বিতীয় থেকে সপ্তম। এখানে কি বলা আছে, এখানে বলা আছে আমাদের যে ফ্যামিলি বুক অফ অফ রিসিস, সিডস অর রিসিস। ঠিক আছে, আর একটা বলা যেতে পারে তিন নম্বরের জন্য আলাদা করে যদি বলি, তিন নম্বরে হচ্ছে তোমাদের যে গায়ত্রী মন্ত্র। ঠিক আছে, গায়ত্রী মন্ত্র, এটার কথা বলা রয়েছে। ঠিক আছে, এবং এটাকে সাবিত্রীকে যে অ্যাট্রিবিউট করা আছে, এটা অ্যাট্রিবিউট করা আছে কে, সাবিত্রীকে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। মোটামুটি এগুলো হয়ে গেল। 14 নম্বরে যায়, বৈদিক যুগে দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নাম বলো। দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সভা সমিতি বিদত ও জন গণ পরিষদ কোনটি নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু সভা সমিতি। সভা সমিতি হচ্ছে একটি গণতান্ত্রিক বা রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, গণতান্ত্রিক বা রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, আচ্ছা এগুলো সবাই জানো। এই বিদত যদি বলি, বিদতটা হচ্ছে কিন্তু উপজাতীয় সভা। ঠিক আছে, উপজাতীয় সভা, বৈদিক যুগের উপজাতীয় সভা। আর সভার কথা যদি বলি, এই সভাটা ছিল হচ্ছে বয়স্কদের, বয়োজ্যেষ্ঠ হবে এটা, বয়োজ্যেষ্ঠদের, বয়োজ্যেষ্ঠদের। আর সমিতিটা হবে কিন্তু জনগণের পরিষদ। ঠিক আছে, সমিতিটা জনগণের পরিষদ। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। চলো মোটামুটি এগুলো করে নিলাম। এবার যেটাকে করব সেটা হচ্ছে আমরা ফাস্ট ফরওয়ার্ড কয়েকটা আমরা এমসিকিউ করে নেব, ডিটেলস কানেক্ট করাই করলাম। চলো, উপনিষদ সংকলিত হয়েছিল মূলত কোন বিষয়ের উপর? যোগব্যায়াম, দর্শন, আইন নাকি ধর্মীয় আচার? এখানে সঠিক উত্তর হবে দর্শন বা ফিলোসফি। ঠিক আছে, ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? যেহেতু সঙ্গীতের কথা বলা আছে তাহলে হবে কি সামবেদ। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, বৈদিক সমাজ কয়টি বর্ণে বিভক্ত? তিনটি, চারটি, পাঁচটি নাকি দুটি? সঠিক উত্তর হিসাবে চারটি। কয়টি, কি কি বর্ণতে ভাগ করা ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ঠিক আছে, এটা হচ্ছে চারটে। 8 নম্বর কোশ্চেন, কোন নদীর বৈদিক নাম ছিল অ্যাস্কিনি বা আস্কিনি? কিছুক্ষণ আগে করে দিলাম। ঝিলাম, চন্দ্রভাগা বা চেনাব, আবি নাকি বিয়াস? এটা হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব। একটু আগে আমরা নদী নিয়ে যখন আলোচনা করলাম তখন কিন্তু এই প্রশ্নটা বলে দিয়েছিলাম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? যারা আজীবন পড়াশোনা করতো, যারা শুধু বিবাহের আগে পড়াশোনা করতো, যারা কৃষিকাজ করতো নাকি মহিলা পুরোহিত? এখানে সঠিক উত্তরটা হবে যারা আজীবন পড়াশোনা করতো তাদের ব্রহ্মবাদিনী বলা হতো। 20, অদ্বৈতবাদের মূল ভিত্তি কোন গ্রন্থে পাওয়া যায়? অদ্বৈতবাদের মূল ভিত্তি ঋগ্বেদ, মুন্ডক উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ নাকি উপনিষদ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু শুধুমাত্র নর্মাল উপনিষদে। ঠিক আছে, তৈত্তরীয় উপনিষদ নামটা অন্যরকম লাগলে একবার গুগল করে নিবে, এটার ব্যাপারে জেনে যাবে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, 20 নম্বর হয়ে গেল। চলো, আচ্ছা এখানে একটা বলার কথা বলার আছে, সেটা হচ্ছে এড়িয়ে যাচ্ছিলাম। তোমার হচ্ছে ও না, এটাতে না, পরেরটাতে বলে দিচ্ছি। ঠিক আছে, চলো, কে প্রথম উপনিষদ ইংরেজিতে অনুবাদ করে? রাজা রামমোহন রায়, দারা শিকো, ম্যাক্স মুলার নাকি চার্লস উইলকিন্স? প্রথম, এটা দেখবে প্রথম উপনিষদ ইংরেজিতে অনুবাদ করেন কে? সেখানে যদি সঠিক উত্তর দেখি তাহলে হয়ে যাবে আমাদের চার্লস উইলকিন্স। ঠিক আছে, এখানে কিছু বলা হয়, এখানে এই চার্লস উইলকিন্স কিন্তু ইংরেজি উপনিষদের পাশাপাশি যেটা করেছিল সেটা হচ্ছে ভগবত ভগবত গীতারও
তিনি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেন। ঠিক আছে, এই ভগবদ গীতা যখন ইংরেজিতে অনুবাদ করেন তখনই চার্লস উইলকিন্স কিছুটা পরিমাণ মানে কিছু অংশ উপনিষদের ইংরেজিতে অনুবাদ করেন। কিন্তু যদি প্রশ্ন আসে যে পুরোপুরি যে উপনিষদ ফুল উপনিষদের অনুবাদ সেটা করে কিন্তু হচ্ছে আমাদের ম্যাক্স মুলার। সে ম্যাক্স মুলার কখন করে? যখন তিনি স্যাক্রেড বুকস অফ দ্য ইস্ট বইটা লিখে দেবো কি স্যাক্রেড, দরকার নেই অবশ্য, স্যাক্রেড বুকস অফ দ্য ইস্ট এই বইটি যখন লেখে এই সিরিজটা, সেই সময় কিন্তু ম্যাক্স মুলার উপনিষদের পুরো অনুবাদ করেন। ঠিক আছে, আর চার্লস যদি প্রথম মানে প্রশ্নটা পড়ে যে প্রথম অনুবাদ করেন, তাহলে কিন্তু চার্লস উইলকিন্স। ঠিক আছে, যখন তিনি ভগবদ গীতা অনুবাদ করছিলেন ঠিক সেই সময় উপনিষদের কিছু অংশ তিনি অনুবাদ করেন, কিন্তু ফুললি যখন কেউ অনুবাদ করে বলে তাহলে হয়ে যাবে কিন্তু সেটা ম্যাক্স মুলার। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, উলটপালট করিও না। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন, আর্যদের প্রধান বাহন কি ছিল? আর্যদের প্রধান বাহন ছিল হচ্ছে ঘোড়া। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে লৌহ যুগের সূত্রপাত করা করে সিন্ধু সভ্যতার মানুষ আর্যরা, মৌর্যরা নাকি কুষাণরা? এখানেও সঠিক উত্তর হয়ে যাবে আর্যরা। ঠিক আছে, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র, এই কোশ্চেন আগে পড়ালাম। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে পাঠ করা হতো? ইন্দ্র, অগ্নি, সাবিত্রী নাকি বরুণ? এখানে সঠিক উত্তর হচ্ছে সাবিত্রী। ঠিক আছে, তো 24টার মধ্যে কে কত পেলে আমাদেরকে কমেন্টে জানিও। ঠিক আছে, কত পেলে কমেন্টে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো সেটা বলো। আজকে একটু ডিটেলসে করানোর চেষ্টা করেছি, আবার ফাস্ট ফরওয়ার্ডও করালাম শেষের প্রায় 10টা 8টা মতো। ঠিক আছে, এর মধ্যে কত পেলে কমেন্টে জানাও। আর ক্লাসগুলি কেমন লাগছে সেটা একটু বলো। আজকে একটু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, মেঘ হচ্ছিল, তার জন্য একটু ভিডিওর অডিওতে একটু প্রবলেম হতে পারে, তো একটু ম্যানেজ করে নিও যদি প্রবলেম হয়। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা গুড বাই এবং পড়াশোনা করো, ভালো থেকো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।